আসসালামু আলাইকুম। দূরশিক্ষণ ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পরিচিতি, আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায়। আমাদের আজকের পাঠ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। শিকনফল, এখান থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো নির্বাচনের সংজ্ঞা দিতে পারবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করতে পারবে, নির্বাচনে নাগরিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের জাতীয় নির্বাচনসমূহ সম্পর্কে জানতে পারবে। নির্বাচন, প্রথম আমরা সংজ্ঞায় যাই। নির্বাচন কি বা নির্বাচনের সংজ্ঞা। নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধি বেছে নেয়। অর্থাৎ আমরা বইয়ে জেনেছি অথবা এমনিই জেনেছি, নির্বাচন হচ্ছে যোগ্য প্রতিনিধি বাছাইয়ের একটি প্রক্রিয়া যার মাধ্যমে যোগ্যরা নির্বাচিত হয়ে আসে। সপ্তদশ শতক থেকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন একটি আবশ্যক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের মাধ্যমে আইনসভার পদগুলো পূরণ করা হয়, কখনো আবার কার্যনির্বাহী বিচার ব্যবস্থা ছাড়াও আঞ্চলিক এবং স্থানীয় সরকারের প্রতিনিধি বাছাইয়ে নির্বাচনটা ব্যবহার করা হয় বা নির্বাচন এক্ষেত্রে আবশ্যক। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আবার বহু বেসরকারি সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠানও এটিকে বেছে নেয়। ক্লাব, সমিতি থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কর্পোরেশন এই নিয়ম ব্যবহার করে বা নির্বাচনকে তারা হাতিয়ার হিসেবে বেছে নেয় বা প্রয়োগের একমাত্র মাধ্যম হিসেবে তারা বেছে নেয়। তোমরা যে ছবি দেখছো সেটা হচ্ছে নির্বাচনী প্রচারের। আমরা 90-এর আগে দেখেছি নির্বাচনের যে পোস্টারগুলো থাকতো সেগুলো দেয়ালে লাগানো যেত, বা যে কোনো ইতে আঠা দিয়ে লাগানো যেত। কিন্তু বর্তমানে যে বিধানটা আছে সেটা হচ্ছে যে কোনোখানে এটা লাগানো যাবে না। সেটা লাগানোর ক্ষেত্রে যেভাবে আছে ওভাবে লাগাতে হবে এবং সুতা বা দড়িতে এগুলো লাগাতে হবে এবং এগুলো নির্বাচনের পরে এগুলো আবার উঠিয়ে ফেলতে হবে। আমরা যে ছবি দেখছি সেটা হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স বা যেখানেই ভোট দেয়া হয়। সেটা আগে ছিল না, এটা বর্তমানে আছে। আগে ছিল টিনের কিছু বক্স ছিল, সেগুলো বহনও অনেক ব্যয় সাপেক্ষ ছিল। বর্তমানে যে ব্যালট বক্সগুলো আছে সেটা হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স, যেটা ছবিতে দেখছো তোমরা। এখন আমরা যাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোতে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তোমাদের বইতে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক ভিত্তি, সার্বজনীন ভোটাধিকার, ভোটার তালিকা, গোপন ভোট, সরল ভোট, প্রত্যক্ষ ভোট, একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান এবং স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। আমরা যদি প্রথমে যাই, এবং এই বৈশিষ্ট্যগুলো আছে তোমাদের যে সংবিধানের 2য় ভাগের 11 অনুচ্ছেদেই এগুলোর বর্ণনা দেয়া আছে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন গড়ে তোলার জন্য এই নির্বাচনী বৈশিষ্ট্যগুলো ব্যবহার করা হয় বা এই নির্বাচনী বৈশিষ্ট্যগুলো তারা ফলো করেন। 1 নাম্বার, গণতান্ত্রিক ভিত্তি। তোমরা জানো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গড়ে উঠেছে গণতান্ত্রিক ভিত্তিতে এবং গণতান্ত্রিক ভাবধারা এবং কাঠামোর সচল রাখার লক্ষ্যে এখানে এই নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়। 2 নাম্বার হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। এখানে সার্বজনীন ভোটাধিকার নীতিটা গ্রহণ করা হয়। ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে যাদের বয়স 18-র ঊর্ধ্বে সবাই এখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। 3 নাম্বার, ভোটার তালিকা এবং সমভোট। আমরা জানি যে নির্বাচনের আগেই ভোটার তালিকা হালনাগাদ করা হয় এবং ভোটার তালিকার প্রতিটি নির্বাচন এলাকায় একটি করে এবং অভিন্ন ভোটার তালিকা থাকে এবং এই তালিকার ব্যতিরেকে অন্য কোনো তালিকা এখানে গৃহীত বা কার্যকরী করা যায় না। এখানে আবার এক ব্যক্তি এক ভোট এই ব্যবস্থা চালু আছে। এক ব্যক্তি একটি মাত্র ভোট দিতে পারে, তার বেশি না। 4 নাম্বার হচ্ছে গোপন ভোট। এই ব্যবস্থায় এই ব্যালটে যে নির্বাচন প্রক্রিয়াটা চালু আছে সেটা হচ্ছে গোপন ভোট। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। সরল ভোট, আমাদের যে নির্বাচন প্রক্রিয়া আছে এটা সরল ভোটের ভিত্তিতে। বাংলাদেশের সরল ভোট পদ্ধতি বা সহজ সরল প্রকৃতির ভোটাধিকার চালু আছে। প্রার্থী নাম প্রতীক সম্বলিত ব্যালট পত্রে ভোটারপ্রাপ্ত জনগণ বা ভোটারগণ সরকার কর্তৃক নির্ধারিত
সিল ব্যবহার করেন, তারা এগুলো চিনেন, জানেন এবং গোপন কক্ষে গিয়ে তারা ভোট দেন। পরে এই ভোটগুলো গণনা করা হয়। তারপরে 6 নম্বর প্রত্যক্ষ ভোট। বাংলাদেশে প্রত্যক্ষ বা ডিরেক্ট ইলেকশন ব্যবস্থা চালু আছে। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বেলায় প্রত্যক্ষ ভোট পদ্ধতি চালু আছে। শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনে না, সকল নির্বাচনেই আমরা যদি বলি জাতীয় সংসদ থেকে শুরু করে একবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখানে প্রত্যক্ষ ভোট চালু আছে। তবে সংসদের মহিলা যারা আছে এবং যে রাষ্ট্রপতি, ওনারা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। 7 নম্বর একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা। তোমরা জানো যে বাংলাদেশের যে 300টি কনস্টিটিউশনতে ভাগ করেছে এবং প্রত্যেক কনস্টিটিউশনের জন্যই একক প্রতিনিধিত্ব চালু আছে। একই আলাদা আলাদা এলাকার ভিত্তিতে, আলাদা আলাদা জোনের ভিত্তিতে এই নির্বাচনটা করা হয় এবং একসাথে হয়। নিয়মিত নির্বাচন অনুষ্ঠান। এখানে নিয়মিত নির্বাচন অনুষ্ঠান হয়, তোমরা জানো যে 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদ সদস্যরা নির্দিষ্ট মেয়াদে তারা ক্ষমতায় আসীন হন এবং মেয়াদ শেষে তারা পুনরায় আবার নির্বাচন হয়, অথবা এই মেয়াদের মধ্যে যদি কেউ মারা যান সেক্ষেত্রে উপনির্বাচন হয়। 9 নম্বর স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। বাংলাদেশের সাংবিধানিকভাবে একটি নির্বাচন কমিশন আছে যার আন্ডারেই এই স্বাধীন, স্বতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয় তারা আইনসভায় যায় এবং আইনসভায় গিয়ে জনগণের জন্য আইন তৈরি করে থাকে। এখন আমরা যাই নির্বাচনের ইতিহাসে যদি যাই আমরা, তাহলে এখান থেকে জানবো আমরা সভ্যতার ইতিহাসে প্রাচীনকাল থেকেই প্রাচীন গ্রিস এবং প্রাচীন রোমে নির্বাচন ব্যবহার হয়ে আসছে এবং গোটা মধ্যযুগে পবিত্র রোম সম্রাট এবং পোপের মতো শাসক বাছাই করতেও নির্বাচন ব্যবহার করা হতো। প্রাচীন ভারতে নির্বাচনের মাধ্যমে প্রজারা বাছাই করতেন রাজাদের, এবং বাংলার মধ্যযুগের গোড়ার দিকে পাল রাজাদের মধ্যে গোপালকেই নির্বাচনের মাধ্যমে বাছাই করা হয়। তবে আধুনিক নির্বাচন হলো জনগণের ভোটে সরকার নির্বাচন। সপ্তদশ শতকের একবার শুরুর দিকে উত্তর আমেরিকা এবং ইউরোপে যখন প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের ধারণা এলো, তার আগে পর্যন্ত অবশ্য জনসাধারণের সরকারি পদাধিকার বাছাইয়ের এই আধুনিক নির্বাচন বিষয়টি আবির্ভাব তখনও হয়নি। এর আগে ছিল আর কি, যে বিষয়টা বললাম, এর আগে গ্রিস থেকে শুরু করে রোমান সাম্রাজ্য এবং আমাদের মধ্যযুগে ভারতবর্ষে এই নির্বাচন ব্যবস্থাটা চালু ছিল। তারপর বলা হচ্ছে নির্বাচনের ইতিহাসের অনেকটা জুড়েই রয়েছে ভোটাধিকারের প্রশ্নগুলো, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটাধিকার। উত্তর আমেরিকা এবং ইউরোপের সংস্কৃতিতে প্রভাবশালী গোষ্ঠী ছিল পুরুষরা। নির্বাচক মণ্ডলীতেও তাদের প্রাধান্য থাকতো। অন্যান্য দেশেও এই ব্যবস্থা চলে আসছিল। গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো শুরুর দিকে নির্বাচনে জমিদারদের বা শাসক শ্রেণীর পুরুষদের প্রাধান্য ছিল। 1920 সাল পর্যন্ত পশ্চিম ইউরোপের সমস্ত দেশে উত্তর আমেরিকার গণতান্ত্রিক সর্বজনভাবে পুরুষদের ভোটাধিকার চালু ছিল। তারপর থেকেই বহু দেশে মহিলাদের ভোটাধিকার চালু হয়। পুরুষদের সার্বজনীন ভোটাধিকারের কথা আইনগতভাবে সিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক সময়ই অবাধ নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বাধার অন্তরায় সৃষ্টি হয়, যেটা আমরা অনেক সময় দেখেছি। এটা হচ্ছে একটা স্লোগান, যে নির্বাচনকে পপুলার করার জন্য বা জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা একটা স্লোগান, চলো ভোট দিতে যাই। এবং এই যে লোগোটি দেখছো তোমরা, সেটা হচ্ছে প্রাচীন রোমান মুদ্রার একটা ছবি, যেটাতে নির্বাচনের বিষয়টা ফুটে উঠেছে। এবং তার 3 নম্বর ছবি হচ্ছে ভোট গণনার ছবি, যে বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়, জাতীয় নির্বাচন, আঞ্চলিক, স্থানীয় পর্যায়ে নির্বাচন, সেই নির্বাচনের ভোট কাস্টিং এর পরে যে ব্যালট বক্সের ব্যালটগুলোই এক জায়গায় রাখা হয় এবং সেখান থেকেই এগুলো কাউন্টিং করা হয় এবং যারাই পপুলার ভোট পাবে তাদেরটা বিজয়ী ঘোষণা করা হয় এভাবে। এখন আমরা যাই বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন সমূহ এ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তাদের সালগুলো। প্রথম নির্বাচন হয়েছে 1973 সালে, দ্বিতীয় নির্বাচন 1979 সালে, তৃতীয় 1986, চতুর্থ 88, তারপর 91, ষষ্ঠ নির্বাচন 96 দুটি নির্বাচন হয়। ষষ্ঠ নির্বাচন হয় 96 সালের 15 ফেব্রুয়ারি এবং সপ্তম নির্বাচন হয় 1996 সালের 12 জানুয়ারি।
অষ্টম নির্বাচন 2001, নবম 2008, দশম 2014 এবং সর্বশেষ 2018 সালে। এখন আমরা নির্বাচন ব্যবস্থায় যাব। নির্বাচন ব্যবস্থা হলো সাংবিধানিক নিয়ম অনুসরণ করে জনগণের মতামত জানবার একটা ব্যবস্থা। ভোট একটি দেশের জনগণের অন্যতম গণতান্ত্রিক অধিকার। এর মাধ্যমে জনগণ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার জন্য নির্বাচন করে। বর্তমান বিশ্বে প্রচলিত নির্বাচন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠমূলক শাসন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা উপস্থিতি দেখা যায়। এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় একক বিজয়ী ব্যবস্থা, বহু বিজয়ী ব্যবস্থা, পদানুক্রমিক ব্যবস্থা, দলীয় তালিকা আনুপাতিক প্রতিনিধিত্ব এবং অতিরিক্ত সদস্যের ব্যবস্থাও প্রচলন দেখা যায়। স্বচ্ছ ও দায়বদ্ধতাকে গণতন্ত্রের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এজন্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন রাজনৈতিক গণতন্ত্রের একটি অত্যাবশ্যকীয় পূর্বশর্ত। যে ধরনের নির্বাচনী ব্যবস্থা অনুসরণ করা হোক না কেন, এর মাধ্যমে জনগণ প্রকৃত ইচ্ছা এবং মতামতের প্রতিফলন নিশ্চিত করা নির্বাচনের প্রাথমিক এবং মৌলিক উপাদান হিসেবে বিবেচ্য। তোমরা যে ছবিটি দেখছো এখন, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের লোগো, যার মাধ্যমেই আমাদের সকল নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন আমরা যাই আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থায়, যেখানে বলা হচ্ছে একের অধিক বিজয়ী নির্বাচিত করার ক্ষেত্রে এমন একটি নির্বাচন ব্যবস্থা অনুসরণ করা যেতে পারে যেখানে যেমন আইনসভার নির্বাচন, এই ব্যবস্থায় জনগণের প্রতিনিধি একটি দলের প্রতি জনগণের মতামতের আনুপাতিক ভিত্তিতে নির্বাচন হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো দেশের আইনসভার মোট সদস্য সংখ্যা যদি 300 হয়, সেই দলের 40% ভোট পেয়েছে যে দল 40% ভোট পেয়েছে, এই পদ্ধতিতে ওই দল 120টি আসন পাবে। যেমন আমাদের ক্ষেত্রে 300 আসনের যে দল শতকরা 40% ভোট পাবে, তার ক্ষেত্রে সেই সংসদের 120টি আসন সে লাভ করবে। সেটা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা। তোমরা যে ছবিটি দেখছো সেটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, যেটি আমরা দেখেছি আমাদের জাতীয় নির্বাচনে ব্যবহৃত হয়েছে এবং আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যবহৃত হয়েছে। এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান পদ্ধতি আমরা এখানে দেখছি কিভাবে একজন ভোটার ভোট দিচ্ছেন। নির্বাচন ব্যবস্থা দেশে দেশে আমরা বিভিন্ন দেশেই বিভিন্ন টাইপের নির্বাচন আমরা লক্ষ্য করি, যে বহু দেশেই নির্বাচন সংস্কার আন্দোলন করে উঠেছে। এতে অ্যাপ্রুভাল ভোটিং, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ইনস্ট্যান্ট রান ইন ভোট অথবা কন্ডোরসেট ব্যবস্থা পক্ষে সওয়াল করা হচ্ছে। কিছু কিছু দেশে ছোটখাটো ভোটে এই পদ্ধতিগুলো জনপ্রিয়তা পেয়েছে, যদিও সেই দেশগুলোতে আরও গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে এখনও সেই প্রথাগত গণনার পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যে আমাদের দেশে যে প্রচলিত ভোট আছে সেটার মতোই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংস্কার আমরা দেখি কিছু দেশে, উন্নত দেশগুলিতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। 2019 সালে 3 জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন এবং 7 জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করেন। 30 জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত আসন সংখ্যা হচ্ছে 300 এবং 50টি মহিলা আসন হিসেবে সংরক্ষিত আছে। 300টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 258টি আসন এবং তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং শেখ হাসিনাকে প্রধান করে সরকার গঠন করা হয়েছে এবং জাতীয় পার্টি 22টি আসন লাভ করে বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। এটা হচ্ছে একাদশ এবং সর্বশেষ আমাদের যে নির্বাচনটা হয় জাতীয় নির্বাচন, সেটা একটা সামারি। এখন আমরা যাই নির্বাচনে নাগরিকের ভূমিকা। নির্বাচনে নাগরিকের ভূমিকা কেমন হবে সেটা তোমাদের বইতে যদি তোমরা যাও, নির্বাচনে যে নাগরিকের ভূমিকা আছে সেটা হচ্ছে প্রথম যেটা আছে, আমরা যদি যাই, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন এবং নির্বাচক মণ্ডলী। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে বা সকল ক্ষমতা সে নির্বাচনের মাধ্যমেই প্রয়োগ করতে পারে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে নাগরিকগণ সরকার গঠন করেন। নির্বাচনে
নাগরিকদের বিশেষ করে বাংলাদেশে কিছু ভূমিকা আছে। যে ভূমিকাটার কথা বলছে, প্রথমটা হচ্ছে প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে প্রথম যে প্রাথমিক ভূমিকা হচ্ছে প্রতিনিধি নির্বাচন। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশেই জাতীয় সংসদ বলি, স্থানীয় সরকার নির্বাচন বলি, সকল দেশেই এই ব্যবস্থা চালু আছে। যেসব দেশে নাগরিকগণ সংসদ সদস্যদের নির্বাচিত করে থাকেন এবং অন্যান্য যে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদেরও তারা নির্বাচিত করে থাকেন জনগণ। বাংলাদেশ সহ অনেক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সংসদ সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচন করেন, যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রের সহ বিশ্বের রাষ্ট্রের অন্যান্য যে নাগরিকগণ তারাও রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু আছে, বা যেখানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু আছে, বা যেখানে প্রজাতন্ত্র চালু আছে। এছাড়া বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নাগরিকগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচন করে থাকেন। যেমন আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, সেখানেই প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে জনগণের ভোটের মাধ্যমে। 2 নম্বর যদি আমরা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ, জনগণ যদি যোগ্য হয় তাহলে তাদের যোগ্যতার ভিত্তিতেই তারা প্রার্থী হতে পারবে এবং প্রার্থী নির্বাচনের জন্য তারা যোগ্য হতে পারবে। এটা তারা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ নির্ধারিত যোগ্যতার সাপেক্ষে সংবিধানে যেটা বর্ণিত আছে নির্বাচনে প্রার্থী হতে পারেন। বাংলাদেশের একজন নাগরিক নির্ধারিত যোগ্যতার সাপেক্ষে রাষ্ট্রপতি, জাতীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রধান অথবা সদস্য, কাউন্সিলর, অথবা পৌরসভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সদস্য হিসেবে তারা প্রার্থী হতে পারেন। এবং নির্বাচক মণ্ডলী একাধিক প্রার্থীর মধ্য থেকে বাছাই করে পছন্দের প্রার্থীকে তারা মনোনয়ন দিতে পারে। অযোগ্য হলে তাদেরকে বাতিল করতে পারেন। 3 নম্বর হচ্ছে নির্বাচনী প্রচারণা। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রচারণা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ইশতেহার প্রকাশ করে এবং সে সাপেক্ষে তারা প্রচারণা চালায়। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোই নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন করে না। অনেক ক্ষেত্রেই দলীয় মনোনয়ন বা দলীয় প্রার্থীর সমর্থন জানতে তারা নানা ক্ষেত্রে প্রচারণা চালায়। পরবর্তীতে তারা যাকে মনোনয়ন দেয় তার পক্ষে তারা প্রচারণায় অংশ নেয়। বাংলাদেশের নির্বাচন এলে উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়। নির্বাচনকালীন সময়ে যেন সাম্প্রদায়িক বক্তব্য কেউ না দিতে পারে, সেজন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে উৎসাহমূলক প্রচারণা চালানো হয়, যেন ধর্মীয় কোনো উস্কানি দেওয়া না হয়। এছাড়াও শোডাউন সমাবেশ করতে গিয়ে জনজীবন যেন স্বাভাবিকতে বিঘ্নিত না হয়, সেজন্যে 2008 সালে নির্বাচন কমিশন সচিবালয় রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণনামা নামে একটা প্রবিধান প্রণয়ন করে, যাতে বাড়াবাড়ি পর্যায়ে যেন প্রার্থীরা না যান। এছাড়াও বিবিধ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে যেন প্রার্থী সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারেন, সেজন্য বাংলাদেশের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সম্পত্তির বিবরণ সহ অন্যান্য বিষয়গুলো এখানে উল্লেখ থাকে, যাতে প্রার্থীরা তাদের পছন্দ মতো প্রার্থী বাছাই করতে পারে এবং নির্ভুলভাবে তাদের প্রার্থী বাছাই করে নির্বাচন করতে পারেন। এইগুলো আমাদের নির্বাচনে নাগরিকের ভূমিকা। নাগরিকরা যদি সচেতন হয় তাহলে অবশ্যই সরকার এবং তাদের যে কাঠামো যেটা আছে ওই কাঠামোর মধ্যে ভালো মানুষরা যাবে এবং ভালোভাবে সরকার পরিচালিত হবে। এখন আমরা যাই বাংলাদেশের যে নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব। আমরা জানি যে নির্বাচন নাগরিক ছাড়া বা নির্বাচক মণ্ডলী ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। একটা পার্সেন্টেজ লাগে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে। গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা, এবং এই শাসন ব্যবস্থার জন্যে নাগরিকদের অপরিহার্য অংশগ্রহণ হচ্ছে নির্বাচনে। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এর অংশগ্রহণ হচ্ছে গুরুত্বপূর্ণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রচলিত আছে। আমরা যেটা আগেই জানি, নাগরিকগণ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সেখানে ভোট দিয়ে থাকে এবং প্রচারণায় অংশ নিয়ে থাকে, প্রতিনিধি নির্বাচন করে থাকে, আইন প্রণয়নের সরকারকে সহযোগিতা করে থাকে, সরকার পরিচালনায় পরোক্ষভাবে সে অংশ নিয়ে থাকে। আর প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা যাদেরকে সংসদে পাঠাবো তাদের আগের প্রসিডিউর হচ্ছে নির্বাচনের মাধ্যমেই আমরা তাদেরকে সংসদে পাঠাবো এবং তারা জনগণের পক্ষে আইন করবেন। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সফলতার জন্য নির্বাচন
অপরিহার্য পূর্বশর্ত। এই জন্যে বর্তমানে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। এখানে আমরা বাংলাদেশের যে দলগুলো আছে সেই দলগুলো, পপুলার যে দলগুলো আছে সেই দলগুলোর দুটা বড় দলের আমরা পতাকা দেখছি, 14 দলীয় জোট যারা বর্তমানে ক্ষমতায় আছে, এবং 20 দলীয় জোট। তারপরে আছে গণফোরামের একটা ছবি, এবং তারপরে আছে বাম ফ্রন্টের একটা ছবি, এবং একটা ইসলামী দলের একটা ছবি, রাজনৈতিক দল। নির্বাচনী সংস্কার, নির্বাচনের ক্ষেত্রে কোনো কোনো দেশ সংস্কারমূলক কার্যক্রম হাতে নেয়, সেটা প্রাচীনকালে থেকে হয়ে আসছে, এবং এই সংস্কারগুলো নেয় জনগণের চাহিদার ভিত্তিতে, এবং দেশের আপামর যে নির্বাচন ব্যবস্থা আছে তাকে আরও আপডেট করার জন্যে নির্বাচন সংস্কারগুলো নেওয়া হয়ে থাকে। সারসংক্ষেপে যদি যাই সেখানে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের নির্বাচন কি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কেমন, বাংলাদেশের প্রথম নির্বাচন কখন হয়েছে। তোমরা জানো যে প্রথম নির্বাচন হয়েছে 1973 সালে, এবং পরবর্তী সর্বশেষ নির্বাচন হয়েছে 2018 সালে, এবং এ পর্যন্ত বাংলাদেশে মোট 11 বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরে আমরা যে ব্যবস্থাগুলো জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশের যে নির্বাচনে নাগরিকের ভূমিকা, এবং নির্বাচনে নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব, নির্বাচনের ইতিহাস, এগুলো আমরা জানলাম। তোমরা বাসায় অনুশীলনমূলক যে কাজগুলো আছে এগুলো করবে। নির্বাচনের সংজ্ঞা, নির্বাচনের বৈশিষ্ট্য, নির্বাচনে নাগরিকের ভূমিকা, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সালসমূহ, এবং নাগরিকের অংশগ্রহণের গুরুত্ব তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো বেশি আসে, জ্ঞান এবং অনুধাবন কোশ্চেন বেশি আসে। মাঝে মাঝে তোমাদের যে উদ্দীপক এখান থেকে দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে এখানে বড় কোশ্চেন কম দেওয়া হয়, বিশেষ করে বোর্ডের পরীক্ষায়। তো তোমরা যারাই আমার ভিডিওগুলো দেখবে তারা কমেন্ট বক্সে যে তোমাদের নাম এবং শ্রেণী এবং রোল নাম্বারগুলো লিখবে, নাম, শ্রেণী এবং রোল নাম্বার, যাতে আমি বুঝতে পারবো যে কারা কারা ভিডিওগুলো দেখছো এবং কারা পড়াশোনায় মনোযোগী। তোমরা বাসায় থাকবে। যে বর্তমান যে মহামারীর যে অবস্থা, তোমরা বাসায় থাকবে, বেরোবে না। সরকারের যে নীতিমালা আছে এই নীতিমালা ফলো করবে, এবং যে কোভিড-19-এর যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে তোমাদের আল্লাহ যেন সেভ করে, এই দোয়া করছি। তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে। যে কলেজ খুললেই তোমাদের শ্রেণী কার্যক্রম চালু হবে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।